সবাইকে আবার একবার স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আপনারা জানেন যে আমরা প্রত্যেকদিন আমরা এক একটা সিরিজ আমরা কন্টিনিউ করছি, এই যে ইংলিশ প্লাস বেঙ্গলি প্যাডাগজি। এই সিরিজের আজকের আমাদের 20তম সেট এবং আজকের সর্বশেষ সেট। ঠিক আছে, আমরা 1 থেকে 20 পর্যন্ত সেট দিয়েছি। তো প্রত্যেকটা সেটে আমাদের 15টা করে প্রশ্ন ছিল। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা হিসাব করি তাহলে 15 দুগুণা 30, 300 প্রশ্ন আমরা আলোচনা করে দিয়েছি আপনাদেরকে এই বেঙ্গলি এবং ইংলিশ প্যাডাগজি মিক্সচার করে। তো আপনারা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ এই ক্লাসগুলো যদি আপনারা এই সাইটগুলো যদি দেখেন তাহলে আপনাদের বেঙ্গলি প্যাডাগজি আপনারা স্ট্রং হবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা ইংরেজি প্যাডাগজিতে একটা শক্ত ভূমিকা আপনারা পালন করবেন। তো চলুন আমরা দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো যেহেতু আমরা আজকের ক্লাসটা স্টার্ট করেছি, তো এই মুহূর্তে আপনারা দেখে রাখুন প্রথম প্রশ্ন কি হবে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা যদি বলি যে মেইন রেসপন্সিবিলিটি অফ এ ল্যাঙ্গুয়েজ টিচার এজ এ ফ্যাসিলিটেটর ইজ, একজন ভাষা শিক্ষকের সহায়ক হিসাবে প্রধান দায়িত্ব কি? আমরা প্রথমেই জানি যে চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম যদি থাকে আমাদের, তো সেই চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে একজন শিক্ষকের ভূমিকাটা কি? যদি আমরা চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে যদি একজন শিক্ষকের ভূমিকা দেখি তাহলে আমরা সবাই জানি স্যার একজন শিক্ষকের ভূমিকা কি, এই যে ফ্যাসিলিটেটর। শিক্ষকের ভূমিকাটা কি থাকে, এই যে ফ্যাসিলিটেটর হিসাবে শিক্ষক থাকেন। তো এই যে ফ্যাসিলিটেটর হিসাবে একজন শিক্ষকের প্রধান দায়িত্ব কি বলবে, প্রধান দায়িত্বটা কি হবে সেটা আমাদের দেখতে হবে। তো প্রধান দায়িত্বটা কি, টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটিস ফর দ্য লার্নার টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি। শিক্ষার্থীদের অর্থপূর্ণভাবে ভাষা ব্যবহারের জন্য প্রচুর সুযোগ সৃষ্টি করতে হবে, অর্থাৎ তাদেরকে অপরচুনিটি ক্রিয়েট করে দিতে হবে যাতে করে তারা নিজে থেকে কিছুটা শিখতে পারে বা ওন লার্নিং তারা করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমাদের কি হবে। কারেক্ট আনসার দেখার আগে আমরা বাকি অপশন গুলো একবার পড়ে নিই, তখন আমরা বুঝে নেব। টু প্রোভাইড এ লট অফ ইনফরমেশন, দেখুন আমরা কখনো লট অফ ইনফরমেশন তাদেরকে দেই না, যে প্রচুর তথ্য প্রদান করা না, এটা কিন্তু নেগেটিভ হয়। এটা মনে রাখবেন, যখনই প্রচুর তথ্য প্রদান করা বা প্রচুর দেওয়া, এর লটস অফ যখনই থাকবে তখনই মনে করবেন এটা নেগেটিভ ওয়ার্ড হবে। পজিটিভ নেগেটিভের ক্লাসগুলো অবশ্যই আমাদের সমাজগুরু ইউটিউবে দেওয়া আছে, দেখে না থাকলে আপনারা দেখে নেবেন, আরো আমি আপডেটেড ক্লাসগুলো দিয়ে দেবো আপনাদের। তো এটা নেগেটিভ হয়ে গেলো, কারেক্ট আনসার হবে না। টু স্ট্রিক্টলি কন্ট্রোল দ্য ক্লাস এন্ড কভার দ্য সিলেবাস ইন কুইক টাইম, আমরা কি করব, কঠোরভাবে শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করবো না স্যার। শ্রেণীকক্ষ কিন্তু আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি না, অর্থাৎ আমরা স্ট্রিক্টলি কন্ট্রোল করি না ক্লাসরুম। কভার দ্য সিলেবাস ইন কুইক টাইম, শুধুমাত্র সিলেবাসটাকে একদম খুব কম সময়ে শেষ করা এটাও কিন্তু সম্ভব নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কিন্তু এটাও আমাদের হচ্ছে না। টু রিড দ্য লেসন অ্যালাউড এন্ড প্রোভাইড এক্সপ্লেনেশন ইচ লাইন, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করা, তো এটা কারেক্ট আনসার হবে না। এখানে দেখুন প্রথমেই আমরা যেটা পেয়েছিলাম অপরচুনিটিস বা সুযোগ সুবিধা প্রদান করাতে হবে ছাত্রদের। আমরা সবসময় এই সুযোগ সুবিধা অপরচুনিটি যাতে তারা পায় এই দিকে নজর দিতে হবে, অর্থাৎ নিজে থেকে কিছু একটা শেখার তারা যেন অপরচুনিটি বা সুযোগ সুবিধা পায়, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আমাদের কি বলেছে স্যার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল হেল্প লার্নার্স টু টেক গ্রেটার রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওন লার্নিং। নিচের কোনটি শিক্ষার্থীদের নিজেদের শেখার দায়িত্ব আরো বেশি করে নিতে সাহায্য করবে? শিক্ষার্থীরা শিখনের যেটা দায়িত্ব রয়েছে, নিজেদের শিখনের যে দায়িত্ব, সেটা আরো বেশি করে কি করে সাহায্য করতে পারে, এটা আমরা দেখে নিতে পারি। সুপারভাইজড রিডিং সেশন, কন্ট্রোল রাইটিং টাস্ক, পিয়ার অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। শিক্ষার্থীরা নিজেরা শিখবে। আচ্ছা, শিক্ষার্থীরা নিজেরা শিখবে, এখানে একটা জিনিস বুঝো, নিজেরা শিখবে মানে কি, তারা নিজে নিজে শিখবে। তো নিজে নিজে তারা কি করে শিখতে পারে? যদি আমরা বলি সেলফ অ্যাসেসমেন্ট, একটা জিনিস মনে রাখবেন, সেলফ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে নিজে নিজেকে শেখা না, কিন্তু নিজে নিজেকে পরীক্ষণ করা। যদি বলি সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে নিজে নিজেকে শেখা না, কিন্তু এটা হচ্ছে নিজে নিজেকে পরীক্ষা করা বা নিজে নিজেকে যাচাই করা। পরীক্ষা করা বললে ভুল হবে, প্যাডাগজিতে আমরা বলতে পারি যে নিজে নিজেকে যাচাই করা, যে আমি কতটুকু শিখলাম, আমি কতটুকু বুঝলাম বা আমি কতটুকু জানলাম, এটা কিন্তু আমরা এখানে বুঝে নিতে পারি। তারপর এখানে শিখনটা কি করবে, দেখুন সামেটিভ অ্যাসেসমেন্ট তো এখানে হচ্ছে না, কন্ট্রোল রাইটিং হবে না, আর সুপারভাইজড রিডিং তত্ত্বাবধানে পড়ানো, এটা কারেক্ট আনসার হবে। পিয়ার অ্যাসেসমেন্ট বা সহপাঠী শিখন। কেন পিয়ার অ্যাসেসমেন্ট বা সহপাঠী শিখনটা কারেক্ট আনসার হবে, যদি আমরা একটু দেখার চেষ্টা করি স্যার, তাহলে দেখবেন পিয়ার অ্যাসেসমেন্টে কি হয়। আমরা যদি বলি যে হোয়াট ইজ পিয়ার অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট হচ্ছে এখানে ধরে নিন আমরা 3 জন স্টুডেন্ট আমরা বসিয়ে দিলাম, একজনের নাম হচ্ছে এ, একজনের নাম হচ্ছে বি, একজনের নাম হচ্ছে সি। এবার এ বললো বি কে,
যে ভাই তুই কি শিখেছিস বলতো। এবার বি বললো শিখে, আচ্ছা তুই এই প্রশ্নের উত্তরটা বলতো। তো সে বললো না না এই প্রশ্নটা তোমার জানা নাই, তুই বলতে কি হয়। তারপর বি কি করলো, উত্তরটা বলে দিল। তার মানে একবার সের কাছ থেকে বি শিখে নিল। তো এইভাবে একে অপরে পারস্পরিক ভাবে তারা এক এক করে আলাপ আলোচনা করে তারা শিখে নিল। দ্যাট ইজ কল্ড পিয়ার অ্যাসেসমেন্ট বা গ্রুপ ডিসকাশনও বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোর খাতাটা দেখি, তুই আমার খাতাটা দেখ। তো দেখ তোর তোরা ভুল হয়েছে, দেখ আমার তোরা শুদ্ধ হয়েছে। তো দেখি দেখি তোর কোন কোনটা শুদ্ধ হয়েছে, কি করে শুদ্ধ হলো। এই যে তারা ব্যাপারটা করবে, তো এর ফলে তারা নিজেরা শিখতে পারবে। তো শিক্ষণের নিজেদের শেখার দায়িত্ব আরো বাড়বে পিয়ার অ্যাসেসমেন্টের মাধ্যমে। চলো এবার আমরা দেখি 138, দ্য মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ। আচ্ছা স্যার, অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য কি বা মূল্যায়নের মূল উদ্দেশ্য কি যদি আমরা বলি, টু মেজার অ্যাচিভমেন্ট অফ লার্নার্স, টু মেজার অ্যাচিভমেন্ট অফ লার্নার্স, শিক্ষার্থীদের অর্জন পরিমাপ করা। টু গিভ প্র্যাকটিস ইন রাইটিং, রাইটিং এ প্র্যাকটিস করানো। না স্যার, আমরা কখনো তাদেরকে রাইটিংটা প্র্যাকটিস করানোর জন্য আমরা কি করি না, আমরা অ্যাসেসমেন্ট করি না। টু ইমপ্রুভ দ্য টিচিং লার্নিং প্রসেস, শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি করা। কে পাস করলো কে ফেল করলো তা নির্ধারণ করা না, টু ডিসাইড আমরা করি না। তো এটা কারেক্ট আনসার হবে কি, ইমপ্রুভ টিচিং লার্নিং প্রসেস থেকে বেস্ট কারেক্ট আনসার হবে আমরা মেজার অ্যাচিভমেন্ট অফ লার্নার, ছাত্রদের শিক্ষণের অর্জনটুকু কতটুকু হয়েছে সেটা আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি। তাদের অর্জনটা পরিমাপ করা বা টু মেজার অ্যাচিভমেন্ট অফ লার্নার, এই ক্ষেত্রে এটা হবে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে অপশন নাম্বার 1। When young learners are taught to improve their spelling and punctuation, they will, ছোট শিক্ষার্থীদের বানান এবং জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার শেখানো হলে তারা কি উন্নত করবে। এবার ছোট ছোট শিশুরা যারা রয়েছে, ছোট শিক্ষার্থী বা ইয়ং শিক্ষার্থী, তারা যদি বানান বা জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার যদি আমরা তাদের শেখাই, তাহলে তাদের কি উন্নত করবে। When young learners are taught to improve their spelling, তাদের বানানটা যদি আমি ইমপ্রুভ করাই এবং পাংচুয়েশন বা তাদের উচ্চারণটা যদি পাংচুয়েশন মানে জ্যোতিচিহ্নের কথা বলেছে, তো জ্যোতিচিহ্নের কথা যদি বলেছে যে সঠিক যদি ব্যবহারটা শেখাই, তাহলে এখানে কি হবে, তারা কি হবে, এনহ্যান্স দেয়ার ফ্লুয়েন্সি, তাদের সাবলীলতা বৃদ্ধি পাবে, তাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি হবে, তাদের শ্রবণ দক্ষতা বৃদ্ধি হবে, না তাদের শুদ্ধতা বৃদ্ধি হবে। কি হতে পারে কারেক্ট আনসার 139, আপনারা বলুন তো আমার সঙ্গে সঙ্গে। এটাকে বলা হয় ইমপ্রুভ দেয়ার অ্যাকুরেসি, অর্থাৎ তারা অ্যাকুরেসি ভাবে তারা কোথায় কি বসছে, একদম অ্যাকুরেসি বা একদম কারেক্টলি শুদ্ধভাবে তারা জিনিসটাকে শিখতে পারবে। যদি আমি বানানটা খুব ভালো করে শিখে নেই, জ্যোতিচিহ্ন যদি খুব ভালো করে শিখে নেই, তখন আমাদের কি হবে, ভাষাটা যখন ব্যবহার করব তখন ভাষাটা কি হবে, শুদ্ধ হবে, ভুল হবে না। তো ইমপ্রুভ দেয়ার অ্যাকুরেসি বা শুদ্ধ হবে। এবার instead of asking question and getting answer from her learners, a teacher gives some short text and asks her learners to frame questions. Her primary object is to, প্রশ্ন কি বলেছে দেখে নেব আমরা। একজন শিক্ষক প্রশ্ন করে উত্তর নেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের ছোট ছোট অনুচ্ছেদ দিয়ে প্রশ্ন তৈরি করতে বললেন। একজন শিক্ষক কি করলেন, প্রশ্ন করে উত্তর নেওয়ার, আমি প্রশ্ন করলাম তোমরা উত্তর দেবে, এই ধরনের ব্যাপার না। তিনি কি করলেন, এটাকে একটু পরিবর্তন করলেন, যে প্রশ্ন করে উত্তর দেওয়া না, এটা না। আমি কি করব, শিক্ষার্থীদের ছোট ছোট অনুচ্ছেদ দিয়ে প্রশ্ন করতে বললাম, তাদের অনুচ্ছেদের মাধ্যমে আমি তাদেরকে প্রশ্ন করতে বললাম। তো এর প্রধান উদ্দেশ্যটা কি হবে, টু টেক দেয়ার হেল্প ডিউরিং এক্সামিনেশন, পরীক্ষার সময় তাদের সাহায্য করবে। না স্যার, পরীক্ষার সময় যখনই সাহায্য করা বুঝাবে তখনই সেটা আমাদের কারেক্ট আনসার হবে না, আমরা সেটা কেটে দেবো। 140 অপশন নাম্বার 1 হবে না। তো কি হবে কারেক্ট আনসার দেখি, মেক দ্য লার্নার্স রিয়েলাইজ দ্য ডিফিকাল্টিজ ফেসড বাই দ্য টিচার ইন প্রিপেয়ারিং কোয়েশ্চেন পেপার, যে প্রশ্নপত্র তৈরি করাটা কত কঠিন তা শিক্ষার্থীদের বোঝানো। না স্যার, এটা কোনো সমস্যা না। তারপর কি বলেছে, এনহ্যান্স দ্য লার্নার্স অ্যানালাইটিক্যাল এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। ইয়েস, আমরা সবসময় ছাত্রদের কি করতে পারি, ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করাটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। আমরা যেন তাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমরা যেন সবসময় তাদের ডেভেলপ করতে চাই, এটা আমাদের চিন্তা করতে হবে। তারপর বলেছে ট্রেন দ্য লার্নার্স এজ গুড কোয়েশ্চেনস পেপার সেটিং, যে শিক্ষার্থীদের দক্ষ প্রশ্নপত্র প্রণেতা হিসেবে গড়ে তোলা, এটাও কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমাদের অপশন নাম্বার 3। তারপর যদি আমরা দেখি 141 কি বলেছে আমরা দেখব, রিডিং বিটুইন দ্য লাইন্স এজ এ সাব স্কিল অফ রিডিং মেইনলি ইনভলভস। তো রিডিং বিটুইন দ্য লাইন্স যেগুলা বলা হয়, এটা এই যে উপদক্ষতা, এটা মূলত কিসের কথা বোঝাচ্ছে আমরা যদি বলি, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টেটেড ফ্যাক্টস, গিভিং আ সাফিসিয়েন্ট স্পেস বিটুইন লাইন্স, ইন ইনফারিং দ্য আনস্টেটেড ইউজিং দ্য কনটেক্সচুয়াল এন্ড ভার্বাল ক্লুজ,
বা আইডেন্টিফাইং দ্য গ্রামাটিক্যাল আইটেম কি হতে পারে, এটা কারেক্ট আনসার 141। আপনারা যদি একটু বলার চেষ্টা করেন তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে, আমরা সবসময় আমি কি বলেছিলাম যে প্রসঙ্গ ক্রমে ভাষা শিখুন। আমরা যে ক্লাসে বলেছিলাম আপনাদের যে আমাদের কি করতে হবে, প্রসঙ্গ ক্রমে ভাষা শিখতে হবে। তো প্রসঙ্গ ক্রমে ভাষা শিখতে হবে এবং তার অর্থটা অনুমান করতে হবে, এটা কিন্তু অপশন নাম্বার 3 তে দেওয়া আছে, সুতরাং অপশন নাম্বার 3 হবে আমাদের এই ক্ষেত্রে। এবার আমরা দেখবো কোয়েশ্চন নাম্বার 143, ল্যাঙ্গুয়েজ স্কিল আর বেস্ট লার্ন, যে ভাষার দক্ষতাগুলি সবচেয়ে ভালো শেখা যায় যখন। তো ভাষার দক্ষতাগুলি কখন ভালো শেখা যায়, তো ভাষার দক্ষতাগুলি সবচেয়ে ভালো শেখা যাবে তখন অনলি থ্রু রিটেন টেস্ট এন্ড অ্যাসেসমেন্ট। দেখুন কেবলমাত্র লিখনের মাধ্যমে, অর্থাৎ এখানে অনলি দেওয়া আছে, তার মানে এটা কারেক্ট আনসার হবে না। আমরা সবাই জানি যে যখনই শুধুমাত্র দেওয়া থাকে এটা কিন্তু কারেক্ট আনসার হয় না। ইফ দে আর টট ইন এন ইন্টিগ্রেটেড ম্যানার, মানে শুধুমাত্র সমন্বিত বা ইন্টিগ্রেটেড পদ্ধতি শেখানো, অর্থাৎ ইন্টিগ্রেটেড মানে ইন্টিগ্রেটেড পদ্ধতি মানে কি স্যার, মানে একসঙ্গে আমাদের শিখতে হবে, LSRW, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং আমাদের একসঙ্গে চলতে হবে। সুতরাং একসঙ্গে যখনই চলবে সেটাকে ইন্টিগ্রেটেড ম্যানার বলা হয় এবং এটাই কিন্তু কারেক্ট আনসার। আমরা ভাষার দক্ষতাগুলো আমরা কাউকে ছেড়ে কাউকে ধরবো তেমন কোনো কথা না, সবাইকে আমরা একসঙ্গে নিয়ে আমাদেরকে যেতে হবে বা একসঙ্গে নিয়ে আমাদেরকে চলতে হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আরো দেখি, উইথ দ্য হেল্প অফ চ্যালেঞ্জিং, না স্যার এখানে চ্যালেঞ্জিং এর কোনো ব্যাপার আমাদের চলছে না। প্রতিটি দক্ষতা আলাদাভাবে শেখানো হয় না, আমরা প্রত্যেকটা দক্ষতা আমরা আলাদাভাবে শেখাই না, আমরা সবগুলাকে ইন্টিগ্রেটেড ভাবে বা সমন্বিত পদ্ধতিতে একসঙ্গে আমরা শেখাই। তো এই জন্য কারেক্ট আনসার আমাদের এই ক্ষেত্রে কি হয়ে গেল, অপশন নাম্বার 2 আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। তারপর 144, আফটার রিডিং এ পোয়েম এ টিচার ইনভলভস দ্য লার্নার্স ইন গ্রুপ ওয়ার্ক. One group writes the summary of the poem, another draws picture to depict the main theme, and yet another sets the poem to music. This activity is known as. এই অ্যাক্টিভিটিকে আমরা কি বলবো, একটি কবিতা পড়ানোর পর শিক্ষক শিক্ষার্থীদের কি করলেন, তিনি দলভিত্তিক কাজ দিলেন। একজন শিক্ষক কি করলেন, একটা কবিতা পড়ালেন, কবিতা পড়ানোর পর তিনি তার শিক্ষার্থীদের দলগতভাবে কাজ দিলেন, মানে তিনি এখানে গ্রুপ অ্যাক্টিভিটির কথা বললেন। জিএ মানে কি স্যার, গ্রুপ অ্যাক্টিভিটি। তিনি তাদের গ্রুপে অ্যাক্টিভিটির মধ্যে কাজ দিলেন। এক দলকে বললেন যে তোমরা সারাংশ লেখো, একটা দলকে তিনি বললেন যে তোমরা সারাংশ লেখো, আরেকটা দলকে বললেন যে তোমরা কি করো, তোমরা ছবি আঁকো। অন্য আরেকটা দল তাদেরকে বললেন যে তোমরা কবিতাটিতে সুর দাও। এই যে কবিতা সুরে সুরে গানের ছলে তোমরা সুর দিয়ে দিয়ে ছন্দ তাল মিলিয়ে মিলিয়ে সুন্দর করে বলো। এই যে কার্যকলাপ, এই কার্যকলাপটা আমরা কি বলবো, সম্পূর্ণ সময়ের অপচয়, একদম টাইম ওয়েস্ট না স্যার। শিক্ষক যখনই কোনো একটা কাজ করেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে, কখনো সেটা টাইম ওয়েস্ট হবে না, নিশ্চয়ই শিক্ষার্থীদের কিছু শেখানোর জন্য এবং ভালোর জন্য তিনি কাজগুলা করেন। সুতরাং এখানে ওয়েস্ট অফ টাইম এটা আমরা বলতে পারি না। ক্যাটার্স টু ডাইভার্স এবিলিটি এন্ড ইন্টারেস্ট, এখানে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা এবং আগ্রহের চাহিদাকে পূরণ করা হয়। 144 যদি বলি, তো এখানে থেকে শিক্ষার্থীদের বিভিন্ন যে দক্ষতা, যেমন কারোর দক্ষতা আছে পিকচার ড্র করা, কারোর দক্ষতা আছে সামারি লেখা, কারোর দক্ষতা আছে মেইন থিম লেখা, কারোর দক্ষতা আছে গান গাওয়া, সুর দেওয়া। তো এখানে এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা মাথায় রেখে বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা এবং প্রত্যেকের আগ্রহের চাহিদাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, সুতরাং এটা কারেক্ট। তারপর কি বলেছে, ইজ এইমড এট প্রিপেয়ারিং দ্য লার্নার্স ফর অ্যাসেসমেন্ট, এটা অ্যাসেসমেন্টের জন্য এটা প্রিপেয়ার করা হচ্ছে। আমরা অ্যাসেসমেন্টের জন্য ছাত্রদের প্রিপেয়ার আমরা করি না, সুতরাং এটা ক্যান্সেল। উইল ডিস্ট্রাক্ট দ্য লার্নার ফ্রম দ্য লেসন, শিক্ষার্থীদের পাঠ থেকে বিভ্রান্ত করা। আমরা পাঠ পড়াচ্ছি তো পাঠটা আমরা বোঝানোর চেষ্টা করছি, এখানে বিভ্রান্ত করার কোনো কথাই আসে না। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার এটাও কাটা গেল। তো কোনটা কারেক্ট আনসার পেলাম স্যার, এটা আমরা পেলাম যে ডাইভার্স এবিলিটি। ইয়েস, অপশন নাম্বার 2 ক্যাটার্স টু ডাইভার্স এবিলিটি এন্ড ইন্টারেস্ট, ছাত্রদের বিভিন্ন দক্ষতা এবং আগ্রহের চাহিদাকে মান্যতা দিতে হবে, এজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথাই। Correct speech habits can be developed most effectively through, সঠিক উচ্চারণ ভিত্তিক বক্তৃতা যেটা অভ্যাস সবচেয়ে কার্যকরভাবে গড়ে ওঠে, কখন গড়ে ওঠে, সঠিক উচ্চারণ ভিত্তিক যে বক্তৃতা অভ্যাসগুলো রয়েছে, সঠিক উচ্চারণ ভিত্তিক বক্তৃতা অভ্যাসগুলা সবচেয়ে কার্যকরভাবে কখন গড়ে উঠবে, প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস অর্থাৎ উচ্চারণ অনুশীলনের মাধ্যমে, ভোকাবুলারি প্র্যাকটিস, কুইজ নাকি ডিকটেশন। কোয়েশ্চেন নাম্বার 145, এখানে আমরা দেখুন যদি আমরা কুইজ করাই তো কুইজের মধ্যে কিন্তু সঠিক, এখানে কি বলেছে যে সঠিক উচ্চারণ ভিত্তিক অভ্যাস গড়াতে হবে যাতে তার উচ্চারণটা বৃদ্ধি হয়। তো এখানে উচ্চারণ অনুশীলনের করতে হবে, উচ্চারণটা যদি অনুশীলন করাই তাহলে তো ভালো উচ্চারণ শিখতে পারবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। চলো
146. After a storytelling session, the learners are asked to change the ending of the story. This will help the learner. গল্প বলার পর শিক্ষার্থীদের গল্পের সমাপ্তি পরিবর্তন করতে বলা হয়। এতে তারা কি বলেছে, গল্প বলার পর শিক্ষার্থীদের গল্পের সমাপ্তি পরিবর্তন করতে বলে। যে গল্পটা আমি বললাম তোমাদের, এবার গল্পের যে লাস্ট ফিনিশিং যেটা আমি বলেছি ওইটা তুমি একটু চেঞ্জ করে বলো। গল্পের যেটা লাস্ট ফিনিশিং যেটা ছিল এটা এই ধরনের না বলে তুমি সেটাকে একটু অন্যভাবে বলো, সমাপ্তিটা তুমি একটু পরিবর্তন করে বলো। এখানে তারা কি করবে, এতে ছাত্ররা কি করবে, দিস উইল হেল্প দ্য লার্নার্স, এই ক্ষেত্রে ছাত্রদের কি লাভ হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 146 আপনারা কমেন্ট বক্সে বলবেন কি হবে। আন্ডারস্ট্যান্ড গ্রামার বেটার, ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স স্কিল, রিসার্চ, তারপর এভালুয়েট দ্য টিচার অরিজিনালিটি, বিকাম ইমাজিনেট অ্যান্ড ক্রিয়েটিভ। কি হতে পারে স্যার, একটু ভাবুন না স্যার, আপনারা ভাবুন না কি হতে পারে কারেক্ট স্যার। আরে যারা লাইভে রয়েছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও আমাদের কি হতে পারে। চলো এখানে যদি আমরা দেখি ব্যাকরণ আরো ভালোভাবে বুঝবে। আচ্ছা, গল্প বলার পর তারা গল্প একটা বললাম, গল্প বলার পর গল্পের যেটা লাস্ট এন্ডিং যেটা আছে শেষ, এটাকে একটু পরিবর্তন করতে বলা হয়েছে। এতে গ্রামাটিক্যাল এখানে বেটার হবে। সেটা কি ধরনের কথা, গ্রামারের এখানে কোনো ফাংশন আমরা দেখতে পাচ্ছি না। ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স বুক, না লাইব্রেরি রেফারেন্স বুক স্কিল এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখানে কি হবে, এখানে তার ক্রিয়েটিভিটি ডেভেলপড হবে, মানে তার সৃজনশীলতা, মানে নতুন করে সে যেন কিছুটা বলতে পারে। এখানে কি বলছি আমরা, যে গল্পের লাস্ট পার্টটা তুমি পরিবর্তন করে বলো। তো পরিবর্তন করে বলবে মানে কি, সে নতুন কিছু এড করবে। তো যখনই নতুন কিছু এড করবে তখন তার কিসের ডেভেলপ হবে, তার সৃজনশীলতার বিকাশ হবে। এবং সে এই যে গল্পটা সে কোথা থেকে বলবে, সে কল্পনা থেকে বলবে কি হতে পারে। আমার স্যার বলেছেন যে গল্পের শেষটা বলতে হবে। গল্পের শেষটা কি বলবো সেটা কল্পনা থেকে, তার মেমোরি থেকে কোনো কিছু ভেবে সে বলবে। সুতরাং তার কল্পনা শক্তির বিকাশ ঘটবে এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে। অপশন নম্বর 4 এই ক্ষেত্রে আমরা দেখে নিলাম। অপশন নম্বর 4 এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। আন্ডার কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, লার্নার্স আর এনকারেজ টু, গঠনবাদী ভাষা শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। কি করে উৎসাহিত করা হবে, গঠনবাদী অ্যাপ্রোচে বা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে ছাত্ররা যে ভাষা শিখবে, এই ভাষা শিক্ষণ পদ্ধতিতে তাদের উৎসাহিত আমরা কি করতে পারি, বা এনকারেজ কি করে করতে পারি। লার্নার্স আর এনকারেজ টু। 147 কি হবে, ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফর এক্সাম্পল, উদাহরণ থেকে ব্যাকরণ নিয়ম। সম্পূর্ণভাবে ভুল এড়িয়ে চলে, অ্যাভয়েড এরর্স কমপ্লিটলি। না ভাই, মানুষ মাত্রই ভুল হতে পারে, মানুষ মাত্রে, আমরা সবাই মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে। তো ভুলগুলোকে যদি আমরা এড়িয়ে চলি তাহলে চলবে না। যখনই ভুল হবে তখন সেই ভুলটাকে আমাদের সংশোধন করতে হবে। তো সম্পূর্ণভাবে ভুল এড়িয়ে চলি সেটা আমরা বলতে পারি না। যান্ত্রিকভাবে, মেকানিক্যালি ড্রিল করা, না মেকানিক্যালি এখানে কোনো কিছু হবে না, যান্ত্রিকভাবে সেটা কোনো কথা নয়। ব্যাকরণের নিয়মটা মুখস্থ করব বা রুট লার্নিং করব, সেটাও কারেক্ট নয়। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। উদাহরণ থেকে ব্যাকরণ নিয়মটা আবিষ্কার করতে হবে, ডিসকভার করতে হবে, এটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো পজিটিভ ওয়ার্ডের ক্লাসগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা বুঝে নেবেন। তারপর দেখি, ইয়ং লার্নার্স উইল এনজয় এ প্লে included in the textbook when they, ছোট শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের নাটকটি সবচেয়ে বেশি উপভোগ করে যখন তারা, ছোট শিক্ষার্থী যারা আছে তারা, আমাদের পাঠ্য বইয়ে কিন্তু অনেক নাটক দেওয়া থাকে। তো এই নাটকগুলো তারা কি করবে, তারা সবচেয়ে বেশি উপভোগ করবে। কখন উপভোগ করবে, যখন তারা কি করবে, শিক্ষকের মুখে নাটকটা শুনবে। লিসেন টু দ্য টিচার রিডিং দ্য প্লে। এখানে প্লে বলতে নাটকের কথা বলা হয়েছে, প্লে বলতে গেম নয়, নাটকের কথা বলা হয়েছে। এনাক্ট দ্য প্লে, নাটকটা যখন তারা অভিনয় করবে, নাটকের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে বা নাটকটা নীরবে পড়বে। কি হবে 148, কি হবে স্যার 148, বলুন তো স্যার কি হবে 148। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা যখন দেখি, দেখুন আমরা কি বলেছিলাম, যে ছাত্রটা আমার, যে কোনো আমার যে ছাত্রটা থাকবে, ছাত্রটা কি হবে, ছাত্রটা আমার কি হবে স্যার, আমার অ্যাক্টিভ স্টুডেন্ট হবে। ছাত্রটা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে। তো অ্যাক্টিভলি যখনই কাজ করবে তখন যখন সে নাটকটা অভিনয় করবে, সে নিজে যখন নাটকটা অভিনয় করবে তখন সে কি করবে, এখানে অ্যাক্টিভলি পালন করবে। তো এনাক্ট দ্য প্লে, অর্থাৎ সে নাটকটা নিজে যখন অভিনয় করবে তখন সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। আর যখন সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তখন সে জিনিসটা বেশি উপভোগ করতে পারবে।
এবং বেশি বুঝতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে যখন আমরা নিজে থেকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করাই, বা আমরা বলতে পারি হাতে কলমে কিছু করা। দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ ইউজিং রোল প্লে ইজ, রোল প্লে ব্যবহারের প্রধান উদ্দেশ্যটা কি? আমরা যে রোল প্লে যে করাই, রোল প্লে মানে হচ্ছে অভিনয় করানো ক্লাসে ছোট ছোট, তো সেই অভিনয় করানোর মূল উদ্দেশ্য কি বা প্রধান উদ্দেশ্য কি? টু এভালুয়েট ডায়লগ রাইটিং স্কিল, যে ডায়লগটা সঠিকভাবে লিখতে পারছি কিনা তার দক্ষতা নির্ণয় করা। টু প্রমোট দ্য রিডিং হ্যাবিট, কথা বলার বা পড়া, কথা বলা নয় দুঃখিত, রিডিং হ্যাবিট মানে পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগমূলক দক্ষতাটা উন্নত করা। টু ডেভেলপ অ্যাক্টিং ট্যালেন্টলি, অভিনয় প্রতিভা প্রকাশ করা। এই ক্ষেত্রে রোল প্লে ব্যবহারের প্রধান উদ্দেশ্য যদি আমরা দেখি, দেখুন কোয়েশ্চনগুলো কিন্তু খুব একদম কি বলবো সুপার কোয়েশ্চন, তাই না স্যার? কোয়েশ্চনগুলো কিন্তু বড়িয়া কোয়েশ্চন যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনার কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। আমরা প্রত্যেকদিন বলি যে স্যার পরীক্ষায় নতুন কোনো প্রশ্ন আসছে না, এই কনসেপ্ট গুলো আমরা যতগুলা করেছি এগুলাতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ডাইরেক্ট প্রশ্ন আসবে না, এটা তো কমন ভাই, আমরা সবাই জানি। আমি যদি আপনাকে 10,000 এমসিকিউ করাই আপনি কমন পাবেন না, সেটা কোনো খারাপ ভেবে কোনো লাভ নেই, সেটা মনে কষ্ট পেয়ে লাভ নেই। কিন্তু ওই ধরনের ওই রিলেটেড টপিক বা ওই রিলেটেড কনসেপ্ট থেকে কিন্তু আপনারা প্রশ্ন পাবেন, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স, সেখানে রোল প্লে। আচ্ছা স্যার, যখন আমরা রোল প্লে করি তো হোয়াট ইজ রোল প্লে যদি বলি, রোল প্লে মানে হচ্ছে অভিনয়। তো যখন আমরা অভিনয় করব তখন আমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলবো, আমি আপনার সঙ্গে কথা বলবো, উনি আমার সঙ্গে কথা বলবেন। তো এই যে রোল প্লে নাটকের মেইন হচ্ছে অঙ্গভঙ্গি, সেটা বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে বা আমাদের কথা বলার ধরনটা হতে পারে। তো কথা বলার ধরনটা যদি আমাদের কমিউনিকেটিভ স্কিল না থাকে, যোগাযোগ করার যদি ক্ষমতাটা না থাকে, তখন কি আমি কারোর সঙ্গে ভালো করে কথা বলতে পারবো, বুঝতে পারবো? আমি পারবো না। সুতরাং এই ক্ষেত্রে রোল প্লে ব্যবহারের প্রধান উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্সকে উন্নত করা বা ইমপ্রুভ করা বলতে পারি। চলো এই প্রশ্ন দেখি। When young learners asked to read a text silently, they should be instructed. ছোট শিক্ষার্থীদের নীরবে একটি পাঠ পড়তে বললে তাদের কি নির্দেশ দেওয়া উচিত? ছোট শিক্ষার্থীরা যখন সাইলেন্ট রিডিং করতে পারে, তখন সাইলেন্ট রিডিং যখন তারা করে তখন একটি পাঠ পড়তে বললে তাদের কি নির্দেশ দেওয়া হয়? যে তোমরা টু স্টপ রিডিং whenever they encounter a difficult word or phrase, কঠিন শব্দ বাক্যাংশ পেলে তোমরা পড়া বন্ধ করো, ঠিক আছে? প্রসঙ্গ থেকে নতুন শব্দের অর্থ অনুমান করে অর্থ পড়ে বুঝে, অনুচ্ছেদে ব্যবহৃত ব্যাকরণগত বিষয়গুলির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া, অর্থ না বুঝলে দ্রুত পড়ে যাওয়া। তো আমরা কি বলেছি? আমরা বলেছি যে রিডিং মানে পড়াটা সেটা সাইলেন্ট রিডিং হোক আর লাউড রিডিং হোক, পড়াটা মূলত অনেক প্রকারের পঠন আছে, অনেক প্রকারের পঠনের ধাপ আছে। তো তার মধ্যে মূল ভাগ হচ্ছে সাইলেন্ট রিডিং এবং আমরা যদি বলি সাইলেন্ট রিডিং বা লাউড রিডিং। তো এই ক্ষেত্রে দেখুন, আমরা যখনই আমরা রিডিং এর কথা বলবো, তো রিডিং মানে শুধু দেখে আমি এটা পড়ে নিলাম তা না। রিডিং মানে হচ্ছে আমি জিনিসটা পড়ে তার কি অর্থ রয়েছে সেটা আমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। যদি আমি অর্থটা ঠিক ভালো করে বুঝে নিতে না পারি, তাহলে কিন্তু সেই যে পড়াটার আমার কোনো মানে থাকে না। এই জন্য বলেছে যে প্রসঙ্গ থেকে নতুন শব্দের অর্থ অনুমান করে অর্থ বুঝে পড়া। আমরা যখনই কোনো কিছু পড়বো, সেটা সাইলেন্টলি পড়ি বা লাউডলি পড়ি, সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা অর্থটা অনুমান করে, অর্থাৎ অর্থটা বুঝে, অনুমান করি আর যাই করি, কিন্তু আমাদের অর্থটা কিন্তু বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। কি বলেছে? টু ইনফার দ্য মিনিং অফ এ নিউ ওয়ার্ডস অ্যাজ দ্য কন্টেক্সট অ্যাজ সেড উইথ কম্প্রিহেনশন। যে রিডিং উইথ কম্প্রিহেনশন, যে কম্প্রিহেনশনের সঙ্গে সঙ্গে অর্থাৎ মিনিং এর সঙ্গে সঙ্গে আমাদের যে রিডিংটা করবো, আমাদের অর্থটা খুব ভালো করে বুঝতে হবে। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে এই ক্ষেত্রে অপশন নাম্বার 2, ঠিক আছে? তো আজকের এই কোয়েশ্চেন নাম্বার 20 সেট আমরা এখানে শেষ করছি। দেখতে পেলেন বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। পরবর্তী আমরা যে ইংলিশ এবং বাংলা যেটা সেট 20 নম্বর সেট, এই সেটেই আমরা আপাতত বিদায় নিচ্ছি। যদি আপনারা আরো সেট চান, 20টা সেট দিয়েছি 1 to 20, একটা নির্দিষ্ট প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা প্লে লিস্টে গিয়ে বাকিগুলো চেক করে দেখে নিতে পারেন। যদি তার পরবর্তীতে আরো সেট আপনাদের প্রয়োজন হয় এই ধরনের বাইলিঙ্গুয়াল ইংলিশ বেঙ্গলি, তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তখন আমরা আরো কিছুটা করার চেষ্টা করব। আদারওয়াইজ আমরা এখানেই সেটটা স্টপ করছি এবং পরবর্তীতে আমাদের অন্য সিরিজ স্টার্ট হবে প্যাডাগজি কিংবা বাংলা গ্রামারের। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।